শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। আমি আমিনা শামীম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সরকারি সুনিশ্চিত আদর্শ কলেজ, নান্দাইল। করোনা ভাইরাস সংক্রমণের কারণে যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী অনলাইন ভিত্তিক ক্লাস শুরু হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সমাজকর্ম নিয়ে। সমাজকর্মের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে সমাজকর্মের শাখা। তো আজকের আলোচনা থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সমাজকর্ম কি, সমাজকর্মের শাখাগুলো কি কি এবং শাখাগুলো সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা অর্জন করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আলোচনায় আসি। তো আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমাজকর্ম কি। তোমরা সবাই জানো যে সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যকারী পেশা। আমরা যদি সমাজকর্মী সংজ্ঞাটা বলি, যে সমাজকর্ম হচ্ছে এমন একটি পেশা যা ব্যক্তি, দল এবং সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে প্রত্যেকটা ব্যক্তি, দল এবং সমষ্টি যার যতটুকু সম্পদ আছে সেটুকু কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে। অর্থাৎ সমাজকর্ম চায় যে সমস্যাগ্রস্ত প্রত্যেকটা মানুষ নিজেদের সমস্যা যেন নিজেরাই সমাধান করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে। সমাজকর্ম স্বাবলম্বন নীতিতে বিশ্বাসী, এই জন্য সমাজকর্মকে বলা হয় সক্ষমকারী পেশা বা প্রক্রিয়া বা এনাবেলিং প্রফেশন। আমরা জানি আমাদের আধুনিক সমাজকর্মের জনক হচ্ছেন W.F. টেন্ডার। তিনি সমাজকর্ম সম্পর্কে একটা সংজ্ঞা দিয়েছেন, তোমরা সবাই অবশ্যই সেটা মুখস্থ করেছো। সেই সংজ্ঞাটা হচ্ছে সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবা কর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের জন্য এককভাবে বা দলীয়ভাবে ব্যক্তিকে সাহায্য করে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সংজ্ঞাটা জেনে নিলাম। আমরা অবশ্যই সবাই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবো। তো প্রাচীনকালে সমাজকর্মীরা শুধু মানুষের মনোসামাজিক সমস্যা সমাধানে কাজ করলেও সময়ের পরিবর্তনের সাথে সাথে যেহেতু মানুষের সমস্যার প্রকৃতি এবং পরিধি দিন দিন বাড়তে থাকে, বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে, তখন যেহেতু মানুষের সমস্যা বাড়তে থাকে সমাজকর্মীর শাখাও দিন দিন বাড়তে থাকে। তো এখন সমাজকর্মীরা শুধু সনাতন সমস্যা প্রতিষ্ঠানে কাজ করে না, তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। তারা বিদ্যালয়, সংশোধনাগার বা আদালত, বিভিন্ন শিল্প কারখানা, তারপর আরো বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করে। আমরা ক্ষেত্রগুলো সম্পর্কে জানবো আমরা যখন শাখাগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক কথায় বলতে পারি যে যেখানে মানুষের সমস্যা সেখানেই সমাজকর্মীরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাহলে আমরা সমাজকর্ম সম্পর্কে একটা প্রাথমিক ধারণা অর্জন করলাম। এখন আমরা সমাজকর্মের শাখাগুলো নিয়ে একটু আলোচনা করি। তো আমাদের শাখাগুলোর মধ্যে এক নম্বরই হচ্ছে চিকিৎসা সমাজকর্ম, যাকে ইংরেজিতে বলা হয় মেডিকেল সোশ্যাল ওয়ার্ক। তো চিকিৎসা সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের এমন একটি শাখা যে শাখা কাজ করে চিকিৎসা ক্ষেত্রে। অর্থাৎ চিকিৎসা সমাজকর্ম হচ্ছে এমন একটি প্রাতিষ্ঠানিক সেবা কার্যক্রম যা সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করে সাহায্যার্থীর রোগ নির্ণয় এবং তার সমাধানের মাধ্যমে তাকে পুনর্বাসনে সহায়তা করে। অর্থাৎ চিকিৎসা সমাজকর্মী কাজ হচ্ছে চিকিৎসককে এবং নার্সকে সহযোগিতা করা। চিকিৎসা সমাজকর্মী ডাক্তার নন, তিনি কোনো রোগীকে সরাসরি প্রেসক্রিপশন করেন না বা তিনি কোনো রোগীকে সরাসরি কোনো ওষুধও দেন না। তার কাজ হচ্ছে তিনি ডাক্তার এবং নার্সকে সহযোগিতা করেন। অর্থাৎ তিনি ডাক্তার, নার্স এবং হসপিটাল তিনটার মধ্যে একটা সমন্বয় সাধন করেন। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে চিকিৎসা ক্ষেত্রে যে সমাজকর্মীরা কাজ করে তাদেরকে বলা হয় চিকিৎসা সমাজকর্মী এবং তাদের কাজ, মূল কাজ হচ্ছে তারা কি করবে, তারা ডাক্তার এবং নার্সকে সহযোগিতা করবে। তারপর আমরা দ্বিতীয় শাখায় চলে আসি, সেটা হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম, যাকে ইংরেজিতে বলা হয় স্কুল সোশ্যাল ওয়ার্ক। তাহলে বিদ্যালয় সমাজকর্মের কাজ হচ্ছে কোথায়? বিদ্যালয়ে শিক্ষার্থীদের, স্কুল ব্যাংক ছেলে মেয়েদের শিক্ষা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সমাজকর্মের যে শাখাটা কাজ করে সেটার নাম হচ্ছে বিদ্যালয় সমাজকর্ম। তো বিদ্যালয় সমাজকর্ম কি করে? বিদ্যালয় সমাজকর্ম শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে
শিক্ষক এবং অভিভাবকের সমন্বয়ে সেই সমস্যাটা সমাধান করে, কি শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে সহযোগিতা করে। এছাড়া শিক্ষাক্ষেত্রে যদি তাদের কোনো সমস্যা থাকে বা তারা যদি সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে না পারে বা শিক্ষকের সাথে যদি কোনো দূরত্ব থাকে, সেটা সমাধানের মাধ্যমে বিদ্যালয় সমাজকর্মী শিক্ষার মানটা আরো উন্নত করে সহায়তা করে। তো আমরা যদি বিদ্যালয় সমাজকর্মী সম্পর্কে আরেকটু জানি, যে বিদ্যালয় সমাজকর্মীর কার্যক্রমটা আমাদের দেশে শুরু হয়েছে 1966 সালে। 1969 সালে ঢাকার আরমানিটোলা এবং চট্টগ্রামে মুসলিম হাই স্কুলে পরীক্ষামূলকভাবে কার্যক্রমটা শুরু হয়েছিল। পরবর্তীতে 1970 সাল নাগাদ আমাদের দেশে প্রায় 10টি বিদ্যালয়ের কাজটি চলে। তো কিছুদিন ভালোভাবে চললেও দেখা যায় যে অভিযোগ আসতে শুরু করে শিক্ষকদের বিরুদ্ধে। কারণ এরকম একটা অভিযোগ আসে যে শিক্ষকরা বিদ্যালয় সমাজকর্মীর উপর একটা খবরদারি চালাতে থাকে, এবং সেটা যখন প্রমাণিত হয় তখন 1984 সালে এসে আমাদের দেশে এই কার্যক্রমটা বন্ধ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম তাহলে চিকিৎসা সমাজকর্ম সম্পর্কে আমরা জানলাম। আমরা দেখলাম যে বিদ্যালয় সমাজকর্ম একটা শাখা আছে, যদিও সেটা আমাদের দেশে এখন নেই। তো আমাদের তৃতীয় শাখা হচ্ছে প্রবীণ সমাজকর্ম। তো আমরা বুঝতেই পারছি এই সমাজকর্মী শাখা কাদেরকে নিয়ে কাজ করে? প্রবীণদের নিয়ে। প্রবীণদের আর্থসামাজিক বা তাদের মনোদৈহিক সমস্যা সমাধানের মাধ্যমে তাদেরকে সুস্থ সুন্দর জীবন উপহার দেওয়াই হচ্ছে প্রবীণ সমাজকর্মের কাজ। আমরা জানি প্রবীণ বয়সী মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকে। সবচেয়ে বড় সমস্যা কোনটা থাকে? অর্থনৈতিক সমস্যা। তো অনেক সময় দেখা যায় তারা চাকরি থেকে অবসর নেয় বা বয়সের কারণে তারা কি আর উপার্জন করতে পারে না। তো এই ক্ষেত্রে প্রবীণ সমাজকর্মীরা কি করে? তাদের আর্থসামাজিক, প্রবীণদের যে আর্থসামাজিক, আবেগীয় বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সেই সমস্যাগুলো চিহ্নিত করে বিভিন্ন সহায়তাকারী সংস্থাকে কাজে লাগিয়ে এই সমস্যাগুলো সমাধান করেন এবং প্রবীণদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করেন। তারপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্লিনিক্যাল সমাজকর্ম। ক্লিনিক্যাল সমাজকর্ম সমাজকর্মের একটা গুরুত্বপূর্ণ শাখা, যে শাখার কাজ হচ্ছে অসুস্থ ব্যক্তিকে, যারা মানসিকভাবে অসুস্থ সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে কাজ করা। আমরা জানি আমাদের এমন কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলোর জন্য আমরা দায়ী না, কিন্তু তারপর আমরা এই সমস্যায় পড়ে যাই। যেমন ধরো আমার প্রিয় কোনো মানুষ মারা গেল বা আমার চাকরিটা হঠাৎ করে চলে গেল, আমি বেকার হয়ে গেলাম। তারপর ধরো দাম্পত্য কলহ অথবা বিবাহ বিচ্ছেদ ইত্যাদি কারণে আমরা অনেক সময় মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়ি, অথবা কি আমরা একটু বিষণ্ণতায় ভুগি, তখন আমরা স্বাভাবিক কাজে মন দিতে পারি না। এক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্মীর কাজ হচ্ছে এই সমস্ত পরিবেশে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। প্রত্যেকটা মানুষ যেন তার বিষণ্ণতা কাটিয়ে, যারা এই পরিস্থিতির শিকার হয়েছে তারা বিষণ্ণতাটা কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এক্ষেত্রে ক্লিনিক্যাল সমাজকর্মীরা কাজ করে। তার মানে আমরা যেটা জানলাম এই শাখা থেকে, যে ক্লিনিক্যাল সমাজকর্মীর কাজ হচ্ছে সমস্যাগ্রস্ত সেই সমস্ত মানুষ যারা মানসিকভাবে বিষণ্ণতায় ভুগে তাদেরকে সহযোগিতা করা এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 4টা শাখা অলরেডি জেনে নিয়েছি। আমরা এখন যে শাখাটা আলোচনা করব সেটা হচ্ছে সাইকিয়াট্রিক সমাজকর্ম। তো সাইকিয়াট্রিক সমাজকর্ম কাজ করে কাদেরকে নিয়ে? যারা মানসিকভাবে সমস্যাগ্রস্ত। আমরা জানি এখন বিভিন্ন কারণে মানুষ মানসিকভাবে সমস্যাগ্রস্ত হয়ে পড়ছে। সেটা হতে পারে পারিবারিক কারণ, এটা হতে পারে মাদকাসক্তির জন্য, বা বিভিন্ন কারণে মানসিকভাবে সমস্যাগ্রস্ত হচ্ছে। এই ক্ষেত্রে সাইকিয়াট্রিক সমাজকর্মীরা এই সমস্ত মানুষদেরকে মানসিক সমর্থন দিয়ে থাকেন এবং তারা কেন এই সমস্যায় পড়লো হঠাৎ করে তার প্রকৃত কারণগুলো উদ্ঘাটনের মাধ্যমে ডাক্তার এবং নার্সকে চিকিৎসা করতে সহযোগিতা করেন। এতে কি হয়? এতে সেই রোগীটা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং পরবর্তীতে তাকে আবার পুনর্বাসনে সহায়তা করেন, এবং যদি আরো কোনো সাহায্যের প্রয়োজন হয় সেই সাহায্য করে দিয়ে তাকে ব্যস্ত রাখেন বা তাকে স্বাভাবিক জীবনে ফিরে আনেন, যাতে সে পূর্বের জীবনে ফিরে যেতে না পারে, অর্থাৎ তার কর্মসংস্থানের ব্যবস্থা তিনি করে দেন। এই হচ্ছে আমাদের সাইকিয়াট্রিক সমাজকর্ম। তো আমরা এখন পরেরটা আসি, সেটা হচ্ছে আন্তর্জাতিক সমাজকর্ম। তো আন্তর্জাতিক সমাজকর্ম কাজ হচ্ছে, আন্তর্জাতিক সমাজকর্মীদের কাজ হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে শরণার্থীদের
আন্তর্জাতিক ক্ষেত্রে শরণার্থীদের ত্রাণ সরবরাহ, তাদের সমস্যা সমাধান, তাদের জীবনযাত্রা মান উন্নয়নে কাজ করা। অর্থাৎ এক দেশ থেকে এক দেশে যখন শরণার্থীরা যায়, যেমন আমাদের দেশে এখন প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী আছে, তাদের সমস্যা সমাধানে বা তাদের জীবনযাত্রা মান উন্নয়নে সমাজকর্মীরা কাজ করছেন। অর্থাৎ এই শাখার কাজ হচ্ছে যে শরণার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান বা তাদের জন্য ত্রাণ সরবরাহ করা অথবা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরের নাম হচ্ছে প্রশাসনিক ও ব্যবস্থাপনা সমাজকর্ম। তো একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কর্মী। তো একটা প্রতিষ্ঠানের কর্মী সংগ্রহ থেকে শুরু করে প্রতিষ্ঠানের বাজেট প্রণয়ন, প্রতিষ্ঠানের নীতি ও পরিকল্পনা প্রণয়ন বা প্রতিষ্ঠানের তত্ত্বাবধান, মূল্যায়ন বা প্রতিষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে সমস্ত সহযোগিতার প্রয়োজন হয়, এক্ষেত্রে প্রশাসনিক এবং ব্যবস্থাপনা সমাজকর্মীরা সেই সহযোগিতাটা করে থাকে, যাতে প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে চলতে পারে। তারপর হচ্ছে আদালত সমাজকর্ম। তাহলে আমি বুঝতেই পারছি, তাহলে এখানে আদালত সমাজকর্মের কাজ হচ্ছে কোথায়? আদালতে। আদালতে কি করে? আদালত সমাজকর্মীরা অপরাধীর পক্ষে কাজ করে। সেই সমস্ত অপরাধী যারা প্রথমবারের মতো অপরাধ করেছে, কারা তারা? তারা হচ্ছে কিশোর অপরাধী। হ্যাঁ, তাহলে কিশোর অপরাধীরা কিশোর বয়সে মানুষের কি আবেগটা একটু বেশি থাকে, তখন যা ইচ্ছা তাই করে ফেলে, কোনো পূর্ণ পরিকল্পনা থাকে না। দেখা যায় যে নিজেকে জাহির করার জন্য বা অন্যের কাছে নিজেকে বড় করার জন্য কিশোর অপরাধের সাথে জড়িয়ে পড়ে। এতে কিন্তু তাদের কোনো পূর্ণ পরিকল্পনা থাকে না অনেক সময়। তো এক্ষেত্রে সমাজকর্মীর কাজ হচ্ছে কিশোর অপরাধীদের পক্ষে কাজ করা, তাদেরকে বিচার কাজ পরিচালনা করা এবং পরবর্তী সময়ে সংশোধনের মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। এছাড়া আদালত সমাজকর্মীরা বয়স্ক অপরাধীদের জন্য কাজ করে, তাদের স্বাস্থ্যসেবা বা তাদেরকে সহায়তা করে। এছাড়া মা এবং শিশুদের জন্য কাজ করে। এই হচ্ছে আমাদের আদালত সমাজকর্ম। তো আমরা এখান থেকে যেটা জানতে পারলাম যে আদালত সমাজকর্মী কাজ করে আসামির পক্ষে। কোন আসামি? যারা প্রথমবারের মতো অপরাধ করেছে, না বুঝে না জেনে, তাদের সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসে। শিক্ষার্থীবৃন্দ, পরেরটার নাম হচ্ছে পল্লী সমাজকর্ম। পল্লী সমাজকর্ম কিন্তু সমষ্টি সমাজকর্মের একটা রূপ। তোমরা নিশ্চয়ই সমষ্টি সমাজকর্ম সম্পর্কে জানো। তোমরা প্রথম পত্রে 6ষ্ঠ অধ্যায়ে পড়েছো সমাজকর্ম পদ্ধতি। সেই পদ্ধতির মধ্যে সমাজকর্মকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 2টি। একটা হচ্ছে মৌলিক পদ্ধতি, একটা হচ্ছে সহায়ক পদ্ধতি। তো মৌলিক পদ্ধতি কিন্তু আরো 3টি ভাগে ভাগ করা হয়েছে: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম। আমাদের এই পল্লী সমাজকর্ম সেই সমষ্টি সমাজকর্মের একটা অংশ। তাহলে পল্লী সমাজকর্ম বলতে আমরা বুঝতেই পারছি যে পল্লী এলাকার বা গ্রাম এলাকার মানুষকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া, তাদেরকে বস্তুগত সহায়তা বা তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা বা তাদের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য সহযোগিতা করাই হচ্ছে পল্লী সমাজকর্মের কাজ। তারপর আমরা আসি মিলিটারি সমাজকর্ম। আমাদের সমাজকর্মের শাখা হিসেবে মিলিটারি সমাজকর্মটা আত্মপ্রকাশ করে 1943 সালে। তাহলে এই শাখার কাজ হচ্ছে মিলিটারির যে সদস্যরা, সেনা সদস্যরা, তাদের মানসিক সেবা বা পারিবারিক সেবা দেওয়া, কারণ তারা পরিবার থেকে অনেক দূরে থাকে, কিন্তু তাদেরকে একটা মানসিক সমর্থন দেওয়া বা সহায়তা করা হচ্ছে মিলিটারি সমাজকর্মীর কাজ। তারপর হচ্ছে বৃত্তিমূলক সমাজকর্ম। বৃত্তিমূলক সমাজকর্ম হচ্ছে বিভিন্ন পেশার কর্মীদের দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি বা তাদেরকে ভালো ভালো কাজে উৎসাহিত করা হচ্ছে বৃত্তিমূলক সমাজকর্মের কাজ। অর্থাৎ বৃত্তিমূলক সমাজকর্মীরা কাজ করে ওই সমস্ত মানুষের জন্য যারা শ্রমিক শ্রেণী, কিভাবে তাদেরকে আরো দক্ষ করা যায়, কিভাবে কারখানার পরিবেশটা আরো উন্নত করা যায়, কিভাবে মালিক শ্রমিকের মধ্যে সম্পর্ক ভালো করা যায়, কিভাবে আরো বেশি বেশি উৎপাদন করা যায়, হ্যাঁ, এবং শ্রমিকদের কল্যাণে কিভাবে আইন প্রণয়ন করা যায় এবং শ্রমিকদের জন্য কিভাবে শ্রমিক কল্যাণ সমিতি করা যায়। অর্থাৎ বৃত্তিমূলক সমাজকর্মীর কাজ করে শ্রমিকদের কল্যাণ এবং তাদের উন্নয়নের জন্য। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরের শাখাটা হচ্ছে শিল্প সমাজকর্ম। আমরা বুঝতেই পারছি এই সমাজকর্মের কাজ কোথায়? শিল্প কারখানা। শিল্প কারখানা শ্রমিকদের মানবিক এবং তাদের সামাজিক সহায়তা বা তাদেরকে দক্ষতা বৃদ্ধি বা তাদের সৃজনশীলতা বৃদ্ধি
কাজে আরো বেশি বেশি উৎসাহ দেওয়া হচ্ছে শিল্প সমাজকর্মের কাজ। অর্থাৎ আমাদের এই সমাজকর্মের অনেক বৃত্তিমূলক সমাজকর্মের মতোই আমরা অনেক সময় দেখি কারখানার পরিবেশ অনেক সময় অস্থিতিশীল হয়ে যায়, মালিক শ্রমিকের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে থাকে। এতে কি হয়, শ্রমিকরা আন্দোলন শুরু করে, তারা কারখানার বাইরে চলে আসে, রাস্তায় আন্দোলন করে, হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি তারা নষ্ট করে। তো এক্ষেত্রে এখানে ঘটনা হচ্ছে যে যে বিষয়টা কাজ করে, যেটা হচ্ছে মালিক পক্ষ চায় শ্রমিকদেরকে বেশি করে কাজ করাতে আর মজুরি দেয় কম, এতে তাদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকে। তো এই ক্ষেত্রে শিল্প সমাজকর্মীর কাজ হচ্ছে সেই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে কারখানার পরিবেশ উন্নত করা, শ্রমিকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, তাদের দক্ষতা বৃদ্ধি, প্রয়োজনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে সবকিছুই সুন্দর থাকে এবং শ্রমিকরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এবং আমাদের সর্বশেষ শাখা হচ্ছে প্রগতিশীল সমাজকর্ম। তো প্রগতিশীল সমাজকর্মে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের যে নিয়ম নীতিগুলো আছে সেগুলো সংশোধনের প্রচেষ্টা করা। অর্থাৎ প্রগতিশীল সমাজকর্ম জনসাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘব, তাদের জন্য নীতি পরিকল্পনা প্রণয়ন, তাদের অধিকার প্রতিষ্ঠা, প্রয়োজনে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে থাকে, যাতে অসহায় বঞ্চিত এবং শোষিত মানুষগুলো কি তাদের অধিকার ফিরে পায় এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তো আমরা এখানে 13টা শাখা আলোচনা করলাম। এছাড়াও আরো কয়েকটা শাখা রয়েছে, সেটা হচ্ছে তোমার শিশু কল্যাণ সমাজকর্ম, প্রতিবন্ধী সমাজকর্ম, তারপর পরিবার পরিকল্পনা সমাজকর্ম, আর বেশ কিছু শাখা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা 13টা শাখা এবং সমাজকর্ম সম্পর্কে জানলাম, সমাজকর্ম সম্পর্কে একটা ধারণা অর্জন করলাম। আগামী ক্লাসে আমরা অন্য একটা বিষয় আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থেকো।